আজকে উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের প্রদেশের অন্যতম সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ, আমাদের অন্যতম সহসভানেত্রী পৃথা দেব, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী মহোদয়া। আমরা যে বিষয়টা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গেছেন যে আমাদের রাজ্যের উচ্চ আদালত গত 8ই জানুয়ারি এই রাজ্যে শিক্ষক কর্মচারীদের সম্পর্কিত বিষয়ে এবং ভবিষ্যৎ কর্মপ্রার্থীদের ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একটি যুগান্তকারী রায়, যা অনেকের স্বরূপ যেমন খুলে দিয়েছে, মুখোশ খুলে দিয়েছে, তার পাশাপাশি সকলকে এটা বিবেচনা করে দেখার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমি খুব বিস্তারিত দীর্ঘ আলোচনায় যেতে চাই না। রায় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, যেটা যে 2.5 দশক যাবৎ 2001 এবং 2007 সালে পূর্বতন সরকার শিক্ষক কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করে আসছিল, যা নিয়ে সুপ্রিম কোর্ট এটাকে অবৈধ, অসাংবিধানিক বলেছে। সেটা কি ছিল? ছিল এই যে 5 বছর একজন শিক্ষক কর্মচারীকে স্থির বেতনে চাকরি করতে হবে। এটার জন্য চাকরি প্রাপকদের কাছ থেকে একটা মুচলেখা আদায় করে নেওয়া হতো। এই প্রথাটা এখনো চলছে। তো সেই জায়গায় এটাকে তো আগেই বলেছি, যেটা একটা অসাংবিধানিক এবং একেবারে অন্যায়। এটা আমাদের যে অধিকার, চাকরি প্রাপকদের যে অধিকার, সেই অধিকারকে সমস্ত দিক থেকে খর্ব করে দিয়েছিল। তো রায়টা পরিষ্কার জেনে গেছেন সবাই। যেদিন থেকে এই পদ্ধতি চালু হয়েছিল, সেদিন থেকে যারা চাকরি পেয়েছিল তাদের সমস্ত যে বকেয়া টাকা নমনলি ফিক্সেশন করে নিয়মিত বেতন ও তার সাথে 9% সুদ যুক্ত করে 2 মাসের মধ্যে মিটিয়ে দেওয়া, এবং পেনশনে যারা অবসরে চলে গেছেন তাদেরকেও সেই হিসাব মোতাবেক পেনশন পুনর্নির্ধারিত করার রায় হাইকোর্ট দিয়েছে। তো এক্ষেত্রে সংক্ষেপে শুধু দুটো কথা যেটা যুক্ত করতে চাই, পূর্বতন সরকার এটা করণের পেছনে রহস্যটা কি ছিল? রহস্যটা ছিল, যেটা উদ্ধার করতে পেরেছি, সেটা হচ্ছে এই যে আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যসহ দেশের আরও কয়েকটি যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, যাদের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতির একটা বিরাট ফারাক,
এইগুলি কেন্দ্রীয় সরকারের, সেই রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের গ্যাপ গ্র্যান্টের আওতায় আছে। সেই গ্যাপ গ্র্যান্টের টাকা সেটা কেন্দ্রীয় সরকার বহন করে আসছে। তো স্বভাবতই এই রাজ্যে কমিটেড এক্সপেন্ডিচারের ক্ষেত্রে অধিকাংশ টাকাই কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে আসছে। তো সেই জায়গাতে এখানে চাকুরি, পদ, বেতনক্রম এগুলি ঠিক করতে গেলে পরে, নূতন করে কিছু করতে গেলে পরে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হয়। বিশেষত চতুর্থ বামফ্রন্ট সরকারের সময়কালে অতি চতুর, অতি চালাকি করতে গিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে সেখানে এই নিয়মটা লাগু করে। কি, কেন্দ্রীয় সরকার থেকে এককালে এত পদ আমি চাইলেই তো পাবো না, তো যতটা পদ পাওয়া গিয়েছে সেই পদ অনুযায়ী বেতন দিয়ে সেই অনুযায়ী মঞ্জুর করে, অর্থ মঞ্জুর করেছে। তো এটাকে বেতনের ক্ষেত্রে এটাকে যদি 3-4 ভাগে ভাগ করে নিয়োগ করা যায় তাহলে কম টাকায় কিছু বেশি লোককে নিয়োগ করা যাবে। এটা করেছে এবং ডিএর ক্ষেত্রেও একই জিনিস করে গেছে। এর ফলে যেমন ওই 5 বছর স্থির বেতনে থাকতে হয়েছে, বঞ্চিত হয়েছে, অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আর যে সমতার কথা বলে ওনারা, পূর্বতন সরকারের যারা ধারক বাহক, যারা সমতার কথা বলে এটা তাদের নাকি নৈতিকতা, সেই সমতাকে অস্বীকার করে গেছে, সমতার বিপরীত ধর্মী কাজ করে গেছে, নীতি বহির্ভূত কাজ করে গেছে। ফলে এটা অবসান কল্পে যে রায়টা এটা অবসান করেছে। আমি এক্ষেত্রে যেটা এতটুকু সময় দেবেন, এক হচ্ছে এই সমস্ত অব্যবস্থা শিক্ষক কর্মচারী শুধু না, নানা অংশের মানুষের জনবিরোধী কার্যকলাপের ফলেই তো মানুষ বিতৃষ্ণ হয়ে বর্তমান সরকারটাকে সমর্থন করেছিল 18 নির্বাচনে। আর এই সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সকলে এসে, অন্য সব আমি বলতে চাই না, ভীষণ ডকুমেন্টের 299টা প্রতিশ্রুতির কথা বলতে চাই না, শুধু এই ক্ষেত্রেই বলতে চাই। কি বলেছিল? স্থির বেতনের ব্যবস্থা উঠিয়ে দেওয়া হবে, সব নিয়মিত নিয়োগ করা হবে, বছরে 50,000 ন্যূনতম নিয়োগ করা হবে। অনিয়মিত শব্দটাই তুলে দেওয়া হবে, অনিয়মিত কর্মচারী রাখা আর হবে না। আর 7ম পে কমিশন চালু করা হবে, কেন্দ্রীয় সরকারের মোতাবেক শিক্ষক কর্মচারীরা সে অর্থ পাবে। তো সরকারে বসেই আমাদের প্যারাসুটে আরোহণ করে আসা পূর্বতন মুখ্যমন্ত্রী, উনি ওনার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে একটা সিদ্ধান্ত নিলেন। এটা কি? অনিয়মিত কর্মীদের 10 বছর পর যে নিয়মিত করার প্রথা চালু ছিল এটা উনি তুলে দিলেন। আর বামপন্থী ফ্রন্ট সরকারের যে ওই 5 বছর মেয়াদি স্থির বেতনে, এগুলিতে সিল মোহর শুধু দেননি, উনি চালু করে দিলেন, এগুলি তো থাকবে, বলবৎ থাকবেই, এর সাথে চালু করে দিলেন আউটসোর্সিং, যে আউটসোর্সিংকে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে দিয়েছে, সেটা এই রাজ্যে চালু করে দিয়েছিলেন। আর পে কমিশনের নামে এগুলি বহু আলোচিত, শান্তিদা আছে, প্রয়োজনে উনি এটার ব্যাখ্যা দেবেন, সংযোজন করবেন। পে কমিশনের নামে প্রতারণাপূর্ণ পে ফিক্সেশনই করেছেন। তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলতে চাই যে গত পরশু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি, উনি বলেছেন যে হাইকোর্টের রায় নিয়ে এটা বিবেচনায় আছে। আর কি বলেছেন? বলেছেন
রাজ্যকে তো বাঁচাতে হবে, রাজ্যের আর্থিক অবস্থা তো বিবেচনা করতে হবে। তাইলে সেক্ষেত্রে আমাদের দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে এই যে আপনারাই তো বলেছিলেন যে এই পদ্ধতি আপনারা বাতিল করবেন, সমস্ত নিয়োগ আপনারা পে স্কেলের মাধ্যমে, নিয়মিত বেতনক্রমের মাধ্যমে করবেন। তো এই সময়ে যে কটাই চাকরি দিয়েছেন, কয়টা পে স্কেল মোতাবেক দিয়েছেন? অধিকাংশই তো আউটসোর্সিং, আর কিছু দিয়েছেন ওই পূর্বতন সরকারের নিয়ম মেনে 5 বছর স্থির বেতন মেয়াদি। এই তো আপনাদের প্রতিশ্রুতির লঙ্ঘন করা যা করেছেন তা। আর পে কমিশনের কথা তো আগেই বলেছি। আর যেটা টাকার কথা বলছেন, আপনারাই তো বলেছিলেন ডাবল ইঞ্জিনের সরকার হলে পরে টাকার কোনো অভাব হবে না। এখন এই সমস্ত বিষয় আসছে কেন? আপনারাই তো বলেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তো কোথায় সেই, কোথায়, কেন এই প্রশ্ন হচ্ছে? কেন তা কার্যকরী করবেন না? আপনাদের মাধ্যমে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমরা ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরাবাসী প্রত্যক্ষ করেছে। ওই যখন কেন্দ্রে ছিলেন প্রয়াত রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীত্বের সরকার, আর এই রাজ্যে ছিল সুধীর রঞ্জন মজুমদারের, প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বাধীন সরকার। ওই সময়ে নানা প্রতিবন্ধকতা, নানা আইন শৃঙ্খলা জনিত অনভিপ্রেত কিছু ঘটনা, এগুলি সকলেই জানেন, এগুলি আজকে এখানে আমি তুলে ধরতে চাই না। সত্ত্বেও সুধীর মজুমদার মহাশয় অবিস্মরণীয় হয়ে আছেন এই রাজ্যের মানুষের কাছে, যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটা নৃপেন চক্রবর্তীর মতো মুখ্যমন্ত্রী নিতে সাহস করেননি বা করে উঠতে পারেননি। তাদের যে পারিষদবর্গ তারা অতি বুদ্ধিমান বলে যেটা করে উঠতে পারেননি, সুধীর রঞ্জন মজুমদার সেটা করে দেখিয়েছিলেন। কি? পে কমিশন। পে কমিশন চালু করে দিয়েছিলেন কিসের নিরিখে? গ্যাপ গ্র্যান্টের যে অর্থ, সেই গ্যাপ গ্র্যান্টের অর্থের নিরিখে পে কমিশন এখানে লাগু করে দিয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে গ্যাপ গ্র্যান্টের অর্থে যেটা কুলাচ্ছিল না, সেটাও কেন্দ্রীয় সরকার অর্থাৎ রাজীব গান্ধীর কাছ থেকে আদায় করে এনে এটা শুধু শিক্ষক কর্মচারীদের, তৎসময়কালের শিক্ষক কর্মচারীদের জীবন ধারণের উপযোগী করে তুলেননি, আমাদের রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন সাধিত করেছিল। এবং আজও যারা শিক্ষক কর্মচারীরা, অবসরপ্রাপ্তরা যতটুকু সম্মানজনক আয় করতে পারছেন, এর পেছনে আছে ওই সুধীর রঞ্জন মজুমদারের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করতে গিয়ে শুধু বলবো, অবিলম্বে কোনো রকম বাহানা, কোনো রকম যুক্তি তর্কের অবতারণা না করে জনস্বার্থে হাইকোর্টের যে রায়, সেই রায় ত্রিপুরার স্বার্থে শিক্ষক কর্মচারীর, ভবিষ্যৎ কর্মপ্রার্থী, বর্তমান কর্মপ্রার্থীদের স্বার্থে সেই রায় অবিলম্বে সরকারকে কার্যকরী করতে হবে, এর অন্যথা করা যাবে না। আমরা এর সাথে সাথে আমরা আবেদন করব আজকে বিবেচনা করে দেখার, যেটা বলেছিলাম হাইকোর্ট অনেক কিছু খুলে দিয়েছে রায়ের মধ্য দিয়ে, সকলকেই আজকে রাজ্যের সকল নূতন তরুণ যুব সম্প্রদায় সহ শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত সকলকেই আজকে বিবেচনা করতে হবে। এই অংশের যে মানুষ, এছাড়া দেশের শ্রমজীবী কৃষিজীবী মানুষের স্বার্থে, মঙ্গলার্থে প্রকৃতপক্ষে কারা বন্ধু আর কারা ছদ্মবেশী শত্রুর ভূমিকা প্রতিপালন করে আসছে, এটা আজকে নির্ণয় করে আমাদের ঐক্যবদ্ধ এই যে জনবিরোধী সরকার, এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন করে তুলতে হবে। এই কথা কটি বলে আমরা আমাদের একটা প্রেস নোট আছে, এটা যদি আপনারা দয়া করে ছবি তুলে নিয়ে যান, সেটা আপনারা অনুসরণ করে রাজ্যবাসীর গেজারতে নিয়ে গেলে পরে আমরা উপকৃত হব। যদি কিছু যোগ করার আছে